ওটা অ্যাড হবে। এই তো স্যার ব্যাংকে আবার কেন অ্যাড করছি? বিকজ আপনি ওই যে 500 টাকা আপনি প্রথমে মনে আছে, আচ্ছা স্যারই বলুক, আমি পরে না হয় না বলি। 500 টাকা না তো, এটা লাস্টেরটা স্যার। ওই যে 25 টাকার was replaced when it was made more than 6 months old, at which time it had become out of data and the bank would have refused to pay. It was entered again in cash book, no other entry being made. Both check were included in the total of unpresented check shown above. মূল কথা হলো কি যে আপনার প্রথমে একটা চেক ইস্যু করা হয়েছিল 25, যার ভ্যালু ছিল 25। সেই চেকটা যখন আপনার ওভার ডেটেড হয়ে গেল, 6 মাসের বেশি হয়ে গেল, তখন সে কি করলো, সেটা ব্যাংক পেমেন্টটা দিল না। কিন্তু ব্যাংকে আউটস্ট্যান্ডিং চেক যে আছে, ব্যাংকের আউটস্ট্যান্ডিং চেক ছিল কত? 25 না, ব্যাংকের আউটস্ট্যান্ডিং চেক ছিল আপনার 500 স্যার। 500। ওই 500 এর ভিতরে 25 টাকার চেকটাও আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। এই 25 টাকার চেকটা সহ ওই 500 টাকার চেক আছে। এখন কি করছে, আবার একটা নতুন চেক ইস্যু করেছে। নতুন যে চেকটা ইস্যু করেছে, সেই নতুন চেকের এন্ট্রি ক্যাশ বইতে করা হয়েছে এবং নতুন একটা চেক যখন ইস্যু করেছে ক্যাশ বইতে এন্ট্রি করেছে। কিন্তু ও বলেছে যে পুরান এন্ট্রিটা সে করেনি। পুরান এন্ট্রি মানে যে ক্যান্সেল যেটা করতে হবে সেই এন্ট্রিটা তার হয়নি। জি স্যার। তাহলে আপনার চেক যেহেতু ইস্যু করেছে, কাজেই আপনার ব্যাংক যে আউটস্ট্যান্ডিং ছিল কত টাকা? 500 টাকা, তাই না? জি স্যার। ওখান থেকে তাহলে একটা চেক বাদ যাবে। চেক তো এখন দুটো হয়ে গেল। জি স্যার। পুরান একটা বা নতুন একটা, তাহলে একটা চেক বাদ যাবে। এই জন্য ওখানে হবে 475। 500 মাইনাস আপনার 500 মাইনাস ওই 25 টাকা, তাহলে 475 টাকা হবে আপনার আউটস্ট্যান্ডিং চেক। জি স্যার। এই গেল ব্যাংকের সাইডে। ব্যাংকের দুইটা চেকের জায়গায় একটা চেক মাইনাস হয়ে যাবে, আউটস্ট্যান্ডিংটা কমে যাবে। জি স্যার। গেল ব্যাংক। এখন আসেন ক্যাশের দিকে। ক্যাশের দিকে যেহেতু নতুনটা আপনার ইস্যু করেছে, এন্ট্রি করেছে, কোনো ভুল নাই, কিন্তু পুরানটা ক্যান্সেল করেনি। তাহলে ক্যান্সেল করতে গেলে ইস্যু যা করে, তখন যে জার্নাল দেয় তার ঠিক উল্টো জার্নালটাই হলো ক্যান্সেলের জার্নাল। হ্যাঁ। তাহলে সেই জন্য ক্যান্সেল করতে গেলে ক্যাশকে ক্রেডিট করতে হবে আর ডেবিট করতে হবে। আমি চেক দিই কাকে? অ্যাকাউন্টস পেয়েবল কে। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হইছে। জি স্যার। ক্লিয়ার এবার? জি স্যার, এবার ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ স্যার। আমাদের আজকের পার্টিসিপেন্ট কতজন আমাদের? এখন পর্যন্ত 52 স্যার। 52 স্যার। অলমোস্ট 52 স্যার। গতকালকে স্যার প্রায় 68 এর মতো ছিল বোধহয়। ফ্রাইডেতে বেশি করা যায়। ফ্রাইডে ক্লাসে বেশি হয়, অন্যদিকে কমে হয়। আচ্ছা, তালেব আছো নাকি? তালেব 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 আছো? আইসিএম এর কেউ আছে নাকি লাইনে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, শোনো, আমাদের এই অনলাইন ক্লাসটা কত তারিখ পর্যন্ত চলবে? এই মাস স্যার। এই মাস বলতে কতদিন? 30 তারিখ পর্যন্ত স্যার। 30 তারিখ। 30 তারিখ পর্যন্ত। 30 তারিখ স্যার। ওকে ওকে, তাহলে আমরা শুরু করি। 30 তারিখের পরে কি স্যার ক্লাস হবে না স্যার? 30 তারিখ পর তো আপনার রোজা, কোরবানি দিয়ে তারপরে। ও আচ্ছা আচ্ছা, আমি বলছি একবারে মনে বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চাইলে মনে আরো আগে বন্ধ হবে, কারণ ঈদের পর্যন্ত মনে হয় 30 তারিখ থেকে। আমরা গত ক্লাসে ডেপ্রিসিয়েশন, ডিপ্লেশন এন্ড অ্যামোর্টাইজেশন তিনটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে আমরা
উল্লেখ করেছি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেপ্রিসিয়েশন, ডিপ্লেশন এন্ড অ্যামortization। নাও আমরা ডেপ্রিসিয়েশন কত রকমের হতে পারে আমরা সেটা আলোচনা করব। মেইনলি ডেপ্রিসিয়েশন দুই রকমের হয়। প্রথম হলো আপনার টি ফর্ম করে নিয়েন উপর থেকে, তাহলে আপনাদের নিচে নিচে লিখতে সুবিধা হবে। মানে খাতার উপরে ডেপ্রিসিয়েশন লিখে তার নিচে একটা টি ফর্মের করবেন, তাহলে বুঝতে সুবিধা হয়। একটা হলো ডেপ্রিসিয়েশন আমরা প্রথমত দুই ভাগে ভাগ করব, অন দি বেসিস অফ টাইম ফ্যাক্টর মেথড এন্ড ইউজ ফ্যাক্টর মেথড। টাইম ফ্যাক্টর মেথড এন্ড ইউজ ফ্যাক্টর মেথড। একটা টাইম ফ্যাক্টর, একটা জানি কি ইউজ ফ্যাক্টর মেথড। ইউজ ফ্যাক্টর মেথড ব্যবহার, ইউজ মানে ব্যবহার। তাহলে টাইম ফ্যাক্টর মেথডে বোঝা যায় যে টাইম মানে সময়, তাই না? জি স্যার, তাহলে সময়ের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যেই ডেপ্রিসিয়েশন গুলো সময়ের উপরে বেসিস করে বা সময়কে কনসিডার করে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হয়, মূলত সেগুলোকে আমরা বলবো টাইম ফ্যাক্টর মেথড। আর যে সমস্ত ডেপ্রিসিয়েশন গুলো ইউজ মানে ব্যবহার, হ্যাঁ, ব্যবহারের উপরে নির্ভর করে ক্যালকুলেশন করা হয়, সেগুলোকে আমরা বলবো ইউজ ফ্যাক্টর মেথড। ক্লিয়ার সবাই? জি স্যার। Okay. Now the time factor method. Time factor method কে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো স্ট্রেট লাইন মেথড, স্ট্রেট লাইন মেথড, another one is decreasing charge method, decreasing charge method, অথবা এটার আরেকটা নাম আছে accelerated depreciation method। স্যার এটা কি ডিক্রিজিং চার্জ মেথডের আরেকটা নাম স্যার? জি, আরেকটা নাম হলো accelerated depreciation method। তাহলে আমরা দুটো মেথড পেলাম, একটা হলো স্ট্রেট লাইন মেথড আর একটা হলো ডিক্রিজিং চার্জ মেথড অথবা accelerated depreciation method। স্যার এটা কেমন? স্যার ডিক্রিজিং চার্জ মেথডটা কি স্যার রিডিউসিং ব্যালেন্স মেথড? জি স্যার ডিক্রিজিং চার্জ মেথডটা কি রিডিউসিং ব্যালেন্স মেথড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার এখানে কি ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড নামে কোনো মেথড আছে? জি আছে। এবার আমরা ডিক্রিজিং চার্জ মেথড বা এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন মেথডকে আবার তিন ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথমটা হলো ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, then double declining balance method, then sum of the years digit method। মানে কি কিছু না যোগ স্যার?
হ্যাঁ, সাম মানে যোগ নাকি কিছু, মানে এসওএম অর এসইউএম? এসইউএম যোগ, সাম অফ দ্য ইয়ার্স বছরগুলোর যোগ, সাম অফ দ্য ইয়ার্স ডিজিটস মেথড। সো আমরা তাহলে টাইম ফ্যাক্টর মেথডকে মূলত আমরা যদি সরাসরি বলি তাহলে টাইম ফ্যাক্টর মেথড হলো 4 রকমের। একটা হলো স্ট্রেট লাইন মেথড, আর একটা হলো ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড এন্ড সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথড। এখন কোশ্চেনে যদি আপনাকে বলে যে ক্যালকুলেট দ্য ডেপ্রিসিয়েশন অন দ্য বেসিস অফ টাইম ফ্যাক্টর মেথড, তাহলে কিন্তু আপনাকে 4 রকমের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হবে। কোশ্চেনে যদি আপনাকে বলে ক্যালকুলেট দ্য ডেপ্রিসিয়েশন অন দ্য বেসিস অফ ডিক্রিজিং চার্জ মেথড অথবা এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন মেথড, যদি সেই কথাই বলে যে এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেন, সেক্ষেত্রে আপনাকে 3টা মেথডে করতে হবে। একটা হলো ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, একটা হলো ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, আর একটা হলো সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথড। ওকে, এবার আমরা আরেকটা বলছিলাম, যেটাকে বলছিলাম ইউজ ফ্যাক্টর মেথড। ইউজ ফ্যাক্টর মেথড 2 রকমের। একটাকে আমরা বলতে চাচ্ছি টোটাল সার্ভিস আওয়ার্স ডেপ্রিসিয়েশন মেথড, টোটাল সার্ভিস আওয়ার্স ডেপ্রিসিয়েশন মেথড। আরেকটা হলো প্রোডাক্টিভ আউটপুট, প্রোডাক্টিভ আউটপুট or units activity method, or units activity method। or units activity। আগেরটা একটু স্যার বলবেন, টোটালেরটা? total service depreciation hours method, total service hours depreciation method, আর একটা হলো productive output or units activity method। ওকে স্যার, থ্যাঙ্কস। তাহলে আমরা যদি আবার বলি যে টোটাল, তাহলে কতগুলা মেথড হলো আমার ডেপ্রিসিয়েশনের? 6টা। হ্যাঁ, 6টা স্যার। 6টা। স্ট্রেট লাইন মেথড, ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথড এবং টোটাল সার্ভিস আওয়ার্স মেথড, আর একটা হলো প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি মেথড অর ইউনিটস অফ অ্যাক্টিভিটি। তাহলে এই 6 রকমের ডেপ্রিসিয়েশনে আমরা শিখবো মোটামুটি। তাহলে এর সূত্রটা আগে জেনে নেই, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। প্রথমে হলো স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথডে আমরা ডেপ্রিসিয়েশন যখন বের করব তখন বলবো ডি ইজ ইকুয়াল টু C minus S divided by N, যা হবে এটাকে আমরা বলবো পার ইয়ার। পার ইয়ার যা বের হবে সেটাকে আমরা বলবো পার ইয়ার, অথবা
100% ভাগ n, 100 ভাগ n। Here D means depreciation, C means cost of the asset, S means salvage value, salvage value আরো জানে কি নাম বলছিলাম কালকে, স্ক্র্যাপ ভ্যালু, রেসিডিয়াল ভ্যালু, রাইট রেসিডুয়াল ভ্যালু। রাইট। স্যার সিটা করে বলুন স্যার, আবার একটু রিপিট করুন। C cost of the asset, S is equal to salvage value or residual value or of the residual value of the asset divided by n. N money, n means the life of the asset. n money holo the life of the asset. তো আমরা যদি ছোট্ট একটা উদাহরণ এখানে যদি করার চেষ্টা করি, যে c is equal to যদি আমরা 10,000 ধরি, যে c is equal to 10,000, S is equal to 500, S is equal to 500, and n মানে হলো লাইফ অফ দি অ্যাসেট ইজ ইকুয়াল টু, যদি আমরা 10 বছর ধরি তাহলে কত হয় এখানে 950 পার ইয়ার। এটাকে অবজেক্ট দিয়া ইয়ার লিখবেন, পার ইয়ার 950 পার ইয়ার। অথবা আমরা বলেছি যে 100 প্লাস n, তাহলে এখানে n মানে কি 10, 100% divided by n, 100% ভাগ n। তাহলে এখানে n কত? 10 বছর স্যার, 10। তা 100% কে যদি 10 দিয়ে ভাগ করেন কত পার্সেন্ট হয়? 10%। 10%। তাহলে 10% আপনি এখন দেখেন, আপনার কস্ট হলো 10,000, সেলভেজ ভ্যালু ছিল 500, তার মানে নেট ভ্যালু ছিল 9,500। তাহলে 9,500 10% ধরেন 950। ঠিক আছে? জি স্যার। এভাবেও বের করা যায়। এখন যদি কোনো অ্যাসেটের যদি স্ট্রেট লাইন মেথডে কোনো অ্যাসেটের লাইফ যদি 5 বছর হয়, তাহলে পার ইয়ার কত হবে? 20%। সেক্ষেত্রে আর আপনি ক্যালকুলেশন করার দরকার নাই, কারণ 100 ডিভাইডেড বাই 5 সমান 20%। তাহলে 20% করবেন আপনার কস্ট মাইনাস সেলভেজ। যদি সেলভেজ থাকে সেলভেজ করবেন মাইনাস, আর যদি সেলভেজ না থাকে শুধু কস্টের উপরে 20% করবেন, বা শেষ। সেক্ষেত্রে এরকম সূত্র বসানোর দরকার হবে না। তারপর আমরা সূত্রটা জেনে রাখবো যে D is equal to D মানে ডেপ্রিসিয়েশন is equal to C minus S divided by N। এবং এখানে আমরা অঙ্ক কষার জন্য C is equal to ধরেছি 10,000 এবং S ধরেছি 500, N ধরেছি 10 years। Now the reducing balance method or declining balance method or decreasing charge method, অনেকগুলো নাম আছে কিন্তু কোশ্চেনে যে কোনো একটা নামই উল্লেখ করতে পারে, কাজে আপনাকে 3টা নামই জানতে হবে। রিডিউসিং ব্যালেন্স মেথড, ডিক্রিজিং চার্জ মেথড আর এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন মেথড একই কথা। তারই আন্ডারে হলো
প্রথম যে মেথডটা সেটাকে বলা হয় ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। ডিক্লাইনিং ব্যালেন্স মিন্স R is equal to 1 minus root, রুটের পাওয়ার হলো n, আর রুট হবে কিসের? s ভাগ c। আরেকবার একটু বলবেন স্যার শুরু থেকে। বলছিলাম যে রিডিউসিং ব্যালেন্স মেথডের প্রথম পদ্ধতি হলো ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। তার সূত্র হলো r মানে হলো রেট অফ ডেপ্রিসিয়েশন, r means the rate of the depreciation is equal to 1 minus root, রুটের পাওয়ার হবে n, আর রুট হবে কার? রুট হবে s ভাগ c। s means salvage or the scrap value or the আরেকটা কি বলছিলাম? রেসিডুয়াল ভ্যালু। রেসিডুয়াল ভ্যালু ডিভাইডেড বাই c। সো আমরা এখানে যদি আমরা যে অ্যাজাম্পশন করছিলাম সেগুলো যদি বসাই তাহলে 1 r is equal to 1 হয় মাইনাস রুটের পাওয়ার n, n মানে লাইফ অফ দি অ্যাসেট, এখানে লাইফ অফ দি অ্যাসেট হলো 10, তাহলে 10 টু দি পাওয়ার রুট, আর s is equal to এখানে ধরেছিলাম আমরা 500 ডিভাইডেড বাই c ধরছিলাম 10,000। চলো 1 minus 10 to the power root 5 divided 500 divided by 10,000 is equal to এর রেজাল্ট কত আসবে? মোস্ট প্রবাবলি 0.2588, দ্যাট মিন্স আমরা 26 ধরতে পারি, 0.26 অথবা 26% ধরতে পারি। পার্সেন্ট দিলে আমাদের সুবিধা বেশি, অঙ্ক করতে সুবিধা। 0.26 or 26%, তাহলে রেট অফ দি ডেপ্রিসিয়েশন হবে 26%। রেট অফ দি ডেপ্রিসিয়েশন 26%। সবাই কি বুঝেছেন? জি স্যার। মেয়েরা যে অফ হয়ে গেলেন? স্যার বুঝতেছি স্যার। বুঝতেছেন? আচ্ছা, গুড। তাহলে 26%। এবার আমরা যে উদাহরণটা দিয়েছিলাম সেটাই আবার করি। তাহলে ফার্স্ট ইয়ার আপনারা 4টা কলাম করে নেন। প্রথম কলামের নাম দেন ইয়ার, পরের কলামের নাম দেন কস্ট, তারপরের কলামের নাম দেন ডেপ্রিসিয়েশন, তারপরের কলামের নাম দেন বুক ভ্যালু। সো ইয়ারের ঘরে আমরা লিখি ফার্স্ট ইয়ার, কস্টের ঘরে আমরা এখানে অ্যাজাম্পশন করেছিলাম কস্ট কত টাকা? 10,000। কস্টের ঘরে 10,000 লেখেন। ডেপ্রিসিয়েশন এট দি রেট অফ 26% কত হয়? ডেপ্রিসিয়েশন এর 10,000 এর উপরে এট দি রেট অফ 26% এ কত হয়? 2600। তাহলে ডেপ্রিসিয়েশন হলো 2600। তাহলে বুক ভ্যালু হবে কত? বুক ভ্যালু থিওরি কি স্যার? হ্যাঁ 7,400 বুক ভ্যালু 7,400। অনেক সময় কোশ্চেনে আসে, এই যে কত স্টুডেন্ট আছে, সবাই ভিডিও অফ করে স্টুডেন্ট জয়েন করা। অনেক সময় কোশ্চেনে আছে যে হোয়াট ডু মিন্স বাই বুক ভ্যালু। বুক ভ্যালু মিন্স
the cost price minus depreciation, that is called book value. অনেকে কিন্তু কস্টটাকে বুক ভ্যালু মনে করে, আসলে তা না। স্যার ৭,৪০০। ৭,৪০০ বুক ভ্যালু হলো কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন, সেটা হলো ৭,৪০০। এখন এখানে বুক ভ্যালু ৭,৪০০ হয়েছে, তাহলে আমরা প্রথম ইয়ারটা বের করছি যে 10,000 কস্ট, 2,600 ডেপ্রিসিয়েশন এন্ড 7,400। নাও সেকেন্ড ইয়ারের জন্য কস্ট মানে হলো এখানে বুক ভ্যালু, মানে শীটও ফাটাই দিছে বাস। সেকেন্ড ইয়ারের জন্য বুক ভ্যালু 7,400। সেকেন্ড ইয়ারে ক্লাস নিলে এই কথা বলবো, সাথে শীট চলে আসবে। হ্যাঁ আছে তো, বুঝতে পারছি কি বলছি, দেখাবো তোমারে। আমি ওইটা দেখছি, কিন্তু এটা তো আসতেছে না। স্যার কারা যেন কথা বলে ভিডিও অন করে। কি বলবো বলেন, আমার বলার কিছু আছে? আমি তো মিউট অল করে রাখি, তারপর সেখান থেকে তারা আবার হইয়া কথা বলে। তো যাই হোক, আমরা ফার্স্ট ইয়ারে, তাহলে আমরা সেকেন্ড ইয়ারে কস্ট মানে হলো বুক ভ্যালু, দ্যাট মিন্স ওই ৭,৪০০। তাহলে ৭,৪০০ এর ডেপ্রিসিয়েশন কত হয়? 26% তো করব, তাই না? জি জি 1924। 1924 স্যার। হ্যাঁ 1924। 1900 ধরেন, 24 টাকা বাদ দেন, রাউন্ড ফিগার ধরেন 1900। তাহলে বুক ভ্যালু কত হয়? ৭,৪০০ মাইনাস ১,৯০০, ৫,৫০০। ৫,৫০০। এবার আসেন থার্ড ইয়ারে কস্ট অথবা বুক ভ্যালু কত হবে? এখানে ৫,৫০০। ৫,৫০০। সে তার উপরে ডেপ্রিসিয়েশন হবে 26%, তো ১৪৩০। ওই ১৪০০ ধরেন রাউন্ড। তাহলে আমার বুক ভ্যালু থাকে কত? ৪,১০০। ৪,১০০। এবার যদি আমরা খেয়াল করি তা দেখবেন যে ডেপ্রিসিয়েশন প্রতি বছরই কমতেছে, ২৬০০, ১৯০০, ১৪০০, তাই না? এই জন্যই এই মেথডটার নাম হয়েছে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, ডিক্লাইন করতেছে। আর পুরা মেথডটার নাম হলো রিডিউসিং ব্যালেন্স মেথড, তারই একটা সাবহেড হলো ডিক্লাইনিং। এবং এখানে দেখেন সবসময় আমরা বুক ভ্যালুর উপরে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতেছি। ফার্স্ট ইয়ারে শুধু কস্টের উপরে নিয়েছি, তার পরবর্তী বছর থেকে আমরা বুক ভ্যালুর উপরে নিয়েছি, যে কারণে আমাদের প্রতি বছরে ডেপ্রিসিয়েশন ডিক্রিজ করতেছে, ডিক্লাইন করতেছে। এই জন্যই আমরা প্র্যাকটিক্যালি যেটা করি, জি স্যার প্র্যাকটিসে আমরা যেটা করি, এই মেথডটাকে সরাসরি একটা রাউন্ড ফিগার ধরে দিই। হ্যাঁ তখন তো সেটাই তো স্যার ওই আমরা, ফর্মুলাটা আর ইউজ করে না। এখানে তো রাউন্ড ফিগার ধরা হয়েছে। হ্যাঁ আমরা তো অনেকগুলা ওকে রাউন্ড করেছি। না, উনি বলতে চাচ্ছেন যে এই সূত্র না বসাইয়া আমরা ধরেন মানে অ্যাজাম্পশন করে হয়তো আমরা 40% ধরলাম বা 10% ধরলাম বা 15% ধরলাম, এরকম তাহলে তো একুরেট হবে না। তো তার প্রতি বছরে একই অ্যামাউন্ট ডিক্লাইন। তাহলে স্যার এরকম ডিক্রিজ না হয়, ইনক্রিজও হতে পারে। না এটা বুক ভ্যালুর উপর করলে ডিক্রিজ হয় না, সবসময় কমতে থাকে। ডেপ্রিসিয়েশন তো ইনক্রিজ হওয়ার সুযোগ নাই। যদি ইনক্রিজ হয় সেটাকে কি আমরা ডিক্লাইনিং ব্যালেন্স বা রিডিউসিং ব্যালেন্স বলতে পারবো? না স্যার, না স্যার পারবো না। কমলে তো সেটা ডেপ্রিসিয়েশন হবে না, অন্য কিছু হবে। আচ্ছা ওকে। এখন আমার কথা হলো, আমরা আপনার ওই যে ইচ্ছের সময় অ্যামোর্টাইজেশনের সময় বলেছিলাম যে আপনারা সবই পারেন, সবই জানেন, কিন্তু কোশ্চেনে অনেক সময় আপনাদেরকে ঘুরপাক খেয়ে দেবে। যেমন আমরা বলেছিলাম যে অ্যামোর্টাইজেশনে যদি 50 ইয়ার্স দেয়, সেক্ষেত্রে আপনারা কত ধরবেন? 40 ইয়ার্স ধরবেন, কিন্তু কোশ্চেনে দেয়া আছে 50 ইয়ার্স। ধরলেন 40 ইয়ার্স এবং ওখানে একটা নোট দেবেন যে অ্যামোর্টাইজেশনের ক্ষেত্রে
হাইয়েস্ট 40 ইয়ার্স অ্যালাউ করে, সেজন্য আমি 40 ইয়ার্স ধরেছি। এখানে দেখেন, আপনারা যদি খেয়াল করেন আমরা সূত্রটা বের করছি কেমনে, বলেছি r ইজ ইকুয়াল টু 1 মাইনাস রুট, তার পাওয়ার দিচ্ছি n এবং s ভাগ c। s মানে কি? salvage value, স্যালভেজ ভ্যালু অর রেসিডুয়াল ভ্যালু। এখন স্যালভেজ ভ্যালু যদি আপনাকে কোশ্চেনে না দিয়া দেয় যে স্যালভেজ ভ্যালু এত হবে, দিল না, তার মানে এস তাহলে এখানে কত হবে? আপনাকে কোশ্চেনে স্যালভেজ ভ্যালু দিল না, তাহলে এস ধরবেন কত? 0 জিরো। জিরো ধরবেন, সুন্দর। তো জিরো কে আপনি ভাগ দেন 10,000 দিয়ে, দেখেন তো কি হয় রেজাল্টটা? 0 জিরো। জিরো যদি হয় তার পাওয়ার 10 করলে কি হবে? 0 আর 1 দিয়ে 0 ভাগ করলে 0 ই তো হবে। 0 স্যার। জিরো। কাজী এই পার্সেন্টেজ আপনার বের হবে না। জিরোকে 10,000 দিয়ে ভাগ করলে কখনোই জিরো হয় না। ভাগ দিয়ে দেখেন কখনোই জিরো হয় না। জিরোকে আপনি 100 দিয়ে ভাগ করে দেখেন, জিরো হয় না। দেখেন ওখানে কি শো করে, মানে এটা হ্যাঁ, এটা ভাগ করা যায় না। হ্যাঁ, রাইট। এখন আমরাও সেই রকমের, এখানে যদি স্যালভেজ ভ্যালু দেয়া না থাকে তাহলে আমরা জিরো ধরবো না। জিরো যদি ধরি তাহলে যিনি খাতা দেখবেন, আপনি তো পার্সেন্টেজই বের করতে পারবেন না জিরো ধরলে, কারণ ভাগ করলে ওখানে রেজাল্ট কিছু আসবে না, জিরো হবে না। তো তাহলে 1 ধরবো। যদি জিরো আপনি ধরেন, ভাগ যদি করতে না পারেন তাহলে 1 এর থেকে মাইনাসও করতে পারবেন না, আর মাইনাস না করতে হলে আপনার পার্সেন্টেজও বের হবে না। সো দ্যাট আপনি বসে থাকবেন হলে। ওই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ছেলেমেয়েরা আশেপাশে তাকায়, জিজ্ঞেস করে ভাই এটা কি হবে, তো স্যালভেজ ভ্যালু নাই, সূত্র বের করবো কিভাবে? সেই জন্যই আমরা আগে থেকেই বলে দিই যে ভাই এখানে জিরোর পরিবর্তে সবসময় তাহলে অ্যাসিউম করবেন যে 1 টাকা, অ্যাসিউম করবেন 1 টাকা। তাই অ্যাসিউম দি স্যালভেজ ভ্যালু টাকা 1, ঠিক আছে? Yes, sir. এক অ্যাজাম্পশন করব, তাই না? মনে থাকবে পার্টিসিপেন্ট? মনে থাকবে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এগুলা সবসময় মনে রাখবেন। ভুলে গেলে কিন্তু অঙ্ক আর হবে না। সবসময় যদি আপনি ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে বা রিডিউসিং ব্যালেন্স মেথডে রেসিডুয়াল ভ্যালু যদি আপনাকে দেয়া না থাকে, এস কত দেয়া না থাকে, সবসময় 1 টাকা ধরবেন। I assume that the residual value of the asset is টাকা 1. শেষ। Now second হলো ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড এর অর্থটা কি, মানে নামে কি বোঝা যায়? ডাবল স্যার রিডিউস হবে স্যার। জি, রিডিউসিং রেটটা স্যার ডাবল হবে। রিডিউসিং রেটটা ডাবল হবে, নামে সেই রকমের মনে হয়, তাই না? জি স্যার। সবাই কি তাই মনে হয়? হ্যাঁ, আমারও তো মনে হচ্ছে। জি স্যার। হ্যাঁ, সবারই তাই মনে হচ্ছে। নাম যেরকমের, নাম দেখেই মনে হচ্ছে যে এটা আসলে
ডিক্লাইনিং ব্যালেন্সের ডাবল হবে, কিন্তু আসলে তা না, আসলে সেটা হবে না। ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড হলো the double of the straight line method, 2 into straight line method, straight line method এ যা হবে তার ডাবল হবে। এটা কোনো কথা হলো? কথা তো হয় না, কিন্তু সূত্রে যা আছে তাই। 2 into straight line method, স্ট্রেট লাইনের রেটটাকে ডাবল করতে হবে, জি এরকম কিছু স্যার? এরকম একটা কিছু। তার মানে স্ট্রেট লাইন যে রেটটা, সেই রেটটা আপনাকে বের করতে হবে। এখন আমরা বলেছিলাম যে যদি ধরেন একটা উদাহরণ আমরা নিয়ে নেই, 3টা কলাম করি, লাইভ ধরি 20, 10, 5। প্রথম কলামটা লাইভ, সেকেন্ড কলামটা স্ট্রেট লাইন, থার্ড কলামটা ডিডি রেট, মানে হলো ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের রেটটা। স্যার আবার একটু বলবেন? বলছি যে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড ইজ ইকুয়াল টু 2 into স্ট্রেট লাইন মেথড রেট, 2 into স্ট্রেট লাইন মেথড রেট। এখন আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করতেছি। সেক্ষেত্রে আপনারা 3টা কলাম করেন, প্রথম কলামের নাম দেন লাইভ, তারপরের কলামে দেন স্ট্রেট লাইন, পরের কলামে দেন ডিডি রেট। ডিডি রেট মানে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের রেট, আমরা সংক্ষেপে বলেছি ডিডি রেট। তাহলে লাইফের ওখানে যদি আমরা 20 ইয়ার্স ধরি, 3টা লাইফ ধরলাম, 20 ইয়ার্স, 10 ইয়ার্স এন্ড 5 ইয়ার্স। একটা অ্যাসেটের লাইফ ধরলাম 20 বছর, 10 বছর এবং 5 বছর। তাহলে স্ট্রেট লাইনের রেট অফ ডেপ্রিসিয়েশন কত হবে? 20 বছর যার লাইফ, 5%। 5%। কিভাবে বের করছি আমরা? 5 20 100। 100 কে ভাগ দিছি, 100 কে ভাগ দিছি এন দিয়া, তাই না? জি স্যার। আমরা স্ট্রেট লাইনে শিখেছি যে যদি সূত্র নাও থাকে তাহলে আমরা 100 কে ভাগ করব এন দিয়ে, পার্সেন্টেজটা পেয়ে যাব। তাহলে আমরা যদি 20 বছর লাইফ হয় তাহলে স্ট্রেট লাইনের পার্সেন্টেজ হবে 5%। তাহলে ডাবল ডিক্লাইনিং এর রেট কত হবে? 10%। 10%। ঠিক তদ্রুপ আমরা যদি লাইফ 10 ইয়ার্স ধরি, তাহলে স্ট্রেট লাইনের রেট অফ ডেপ্রিসিয়েশন কত হবে? 10%। 10%। ডাবল ডিক্লাইনিং এ কত হবে? 20%। 20%। ঠিক তদ্রুপ যদি 5 বছর ধরি, 20% হবে। রাইট। এইবার রেট 40%। হ্যাঁ, এবার রেটটা কিভাবে বের করে আমরা কি বুঝতে পেরেছি কিনা? জি স্যার। হ্যাঁ, ওকে, আমরা কিন্তু রেট পেয়েছি, নট ডেপ্রিসিয়েশন। আমরা কিন্তু আপনার ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে রেটটা পেয়েছি, রেটটা বের করছি। আগে যেমন আপনার ওই যে r = 1 - n, তারপরে রুট s ভাগ 3, ওখানে দিয়ে যেমন রেটটা বের করছি, এখানে কিন্তু স্ট্রেট লাইন থেকে আমরা রেটটা বের করলাম। যদি 20 বছর হয় তাহলে 10%, 10 বছর হলে 20%, 5 বছর হলে 40%। তাহলে আমরা যে উদাহরণটা করেছিলাম, সেই উদাহরণটা অ্যাসেটের লাইফটা আমরা কত বছর ধরেছিলাম? 10 ইয়ার্স। 10 ইয়ার্স। তাহলে এখানে ডেপ্রিসিয়েশন রেট হবে কত? 20 স্যার। হ্যাঁ, 20% স্যার। 20%, রাইট। তাহলে আমরা এখন ওই ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে বের করি। কস্ট হলো, আমার অ্যাসেটের কস্ট হলো 10,000, তারপরে ডেপ্রিসিয়েশন রেট কত? 20%। 20% এ কত হয়? 10,000 এ 2000 টাকা। 2000। তাহলে বুক ভ্যালু কত? 8000। 8000। তাহলে ওইটার মতন ওই যে ডিক্লাইনিং ব্যালেন্সে যেমন 4টা কলাম করছিলাম, ইয়ার, কস্ট, ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু, ওখানে যেমন 26% ছিল, এখানে 20%। একই জিনিস বের করতেছি আমরা। 10 বছর ফার্স্ট ইয়ারে 10,000 ছিল কস্ট, আর 20%
ডেপ্রিসিয়েশন 2000 টাকা হলো ডেপ্রিসিয়েশন আর 8000 হলো বুক ভ্যালু। তাহলে সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে 8000 হবে কস্ট বা বুক ভ্যালু আর 20% এ ডেপ্রিসিয়েশন হবে কত? সেকেন্ড ইয়ারে 8000 হবে বুক ভ্যালু বা কস্ট ভ্যালু, তার 20% হলো ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন ভ্যালুটা কত হবে? 1600। তাহলে বুক ভ্যালু আবার কত হবে? 6400। সেকেন্ড ইয়ারে বুক ভ্যালু 6400। আবার যান থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে আবার কস্ট বা বুক ভ্যালু হলো 6400। তার 20% হলো ডেপ্রিসিয়েশন 1280। তাহলে আমার বুক ভ্যালু কত? 1024 5120 5120। তাহলে এই পর্যন্ত কি আমরা সবাই এখানে রাউন্ড ফিগার ধরবো না স্যার? 1200 না, 1280 যেহেতু তাহলে হয় 1300 ধরবেন, তা নাহলে 1280 ধরতে হবে, কারণ 80 তো 50 বেশি হলে 1300 ধরাই বেটার। তাহলে 1300 ধরি স্যার, ধরেন, অসুবিধা নাই, তাতে কিছু এক্সাক্ট ফিগার ধরে করা যাবে না, তবে 5100। হ্যাঁ, তাহলে 5100। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম যে এখানেও দেখেন যেহেতু বলা আছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। ডাবল মানে হলো দি রেট অফ দি রেটটা ডাবল হবে। কার? স্ট্রেট লাইনের রেটের ডাবল হবে। আমরা স্ট্রেট লাইনের রেটের ডাবল করেছি, তারপরে আমরা কিন্তু ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন বের করেছি। এখানে যদি আমরা খেয়াল করি তো দেখবো প্রথম বছর 2000, তারপরের বছর 1600, তারপরের বছর 1280, এরকম কমতেছে প্রতি বছরই। দিস ইজ কল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এবং আমরা যে রাউন্ড ফিগার করলাম বলেন, আমরা যে রাউন্ড ফিগার করলাম তাতে পরবর্তী সময় পরবর্তী বছরে সেরা ফিগারটা বুক ভ্যালুটা বেশি থেকে গেল না, কমে গেল? আপনার যদি কোনো প্রকার সন্দেহ থাকে আপনি রাউন্ড করেন না, আপনি যেভাবে আসে সেভাবেই করেন, কোনো সমস্যা নাই। স্যার আমি রাউন্ড করে দেখলাম স্যার, যে প্রথমে যেটা করলাম ওটা দশম বছরে এসে স্যার 700 টাকা হয়, হওয়ার কথা 500। আচ্ছা, তো যাই হোক, রাউন্ড নরমালি ফিগার দেখে আপনি ডিসিশন নেবেন, আপনি রাউন্ড করবেন নাকি ফিগার রাখবেন। ফিগার চয়েস হলে রেখে দেবেন, তা না হলে রাউন্ড করে ফেলবেন। এটা আপ টু ইউ, কিছু আসে যায় না, এটা 100% আপ টু ইউ। আপনি শুধু ব্র্যাকেটে লিখে দেবেন অ্যাপ্রক্সিমেট, তার মানে আপনি রাউন্ড করেছেন। তো এখন আমার মূল কথাটা হলো যে আপনি সবসময় খেয়াল করবেন যে ডেপ্রিসিয়েশনটা ডিক্লাইন করেছে কিনা, ডেপ্রিসিয়েশনটা হ্রাস পাচ্ছে কিনা। এখানে আমরা দেখেছি যে 2000, 1600, 1280। এবং দেখেন আমরা যে প্রথম ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে করেছি ওখানে ডেপ্রিসিয়েশন ছিল 2600, 1900, 1400। আর এখানে যেহেতু 20% দেখেন ডাবল, সেজন্য এখানে 2000, তারপরে 1600, 1280, এখানে কিন্তু ওটার আগেটার চেয়ে অনেক কম। দুটো কারণে, একটা হলো যে ওখানে সরাসরি আমরা এফেক্ট দিয়েছি, দিয়া রেটটা বের করেছি, আর এখানে আমরা স্ট্রেট লাইনের রেটটা বের করেছি। এখানে সেইটার কারণে 20% আর ওখানে ছিল 26%, কিন্তু উভয় ডিক্লাইনিং। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আমরা তাহলে সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথডে যাব। জি বলেন, সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথড। সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথড হলো, এটা সূত্রে বোঝা যায় যে কতগুলো বছরের যোগফল। সাম মানে যোগফল অফ দ্য ইয়ার্স, বছরগুলোর, ডিজিট মেথড তার মানে এখানে বুঝতে হবে যে কতগুলো বছরকে যোগ করতে হবে। এখন আমরা যদি 4টা কলাম করি, প্রথম কলামে যদি ইয়ার লিখি, সেকেন্ড কলামে ওয়েট ফ্যাক্টর লিখবো, ওয়েট ফ্যাক্টর।
পরের কলাম ওয়েট ফ্যাক্টর। ওয়েট ফ্যাক্টর, WEIGHT, ওয়েট মানে ওয়েট ফ্যাক্টর। হ্যাঁ, ওয়েট ফ্যাক্টর। থার্ড কলামে ফ্র্যাকশন। ফ্র্যাকশন। জি, থার্ড কলামে ডেপ্রিসিয়েশন। ফোর্থ কলাম না স্যার ডেপ্রিসিয়েশন? জি, ফার্স্ট কলামে ইয়ার, সেকেন্ড কলামে ওয়েট ফ্যাক্টর, থার্ড কলামে ফ্র্যাকশন, ফোর্থ ফোর্থ কলামে কলামে হবে ডেপ্রিসিয়েশন। আর একটা মিস্টেক। ডেপ্রিসিয়েশন। জি, ওকে। এবার ফার্স্ট কলামে আমরা 1 2 3 4 5 এভাবে করি 10 পর্যন্ত। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এবার যদি আমরা 10 পর্যন্ত লিখি তাহলে আমরা যদি এইভাবে লিখতে থাকি তাহলে 1 থেকে 10 পর্যন্ত যদি যেহেতু আমার এখানে আমি ধরেছিলাম যে লাইফ অফ দি অ্যাসেট 10 ইয়ার, সেজন্য 1 থেকে 10 লিখেছি। যদি 20 বছর হয় তাহলে 1 থেকে 20 পর্যন্ত লিখতে হবে। যদি 5 ইয়ার্স হয় তাহলে 1 থেকে 5 পর্যন্ত লিখতে হবে। সো দ্যাট যেহেতু এখানে আমি এন ধরেছি 10 ইয়ার্স, সেজন্য 1 থেকে 10 পর্যন্ত ধরেছি। এখন 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে কত হয়? স্যার 55। 55 কিভাবে বের করছেন? কিভাবে বের করছেন? বুঝা যায়নি, বলেন। n into n plus 1 divided by 2. জি, এটা অ্যাকচুয়ালি আপনারা সব সংখ্যা যদি যোগ করে টোটাল নামাতে যান তাহলে কিন্তু সময় বেশি লাগবে। সবসময় সূত্র দিয়ে যোগফল বের করবেন। যদি 1 থেকে 100 পর্যন্ত আপনাকে যোগ করতে বলে সেই ক্ষেত্রে কিন্তু সূত্র দিয়ে যোগ করবেন। 1 থেকে 100 ওইভাবে ল্যাপটপে বা কম্পিউটারে বা ক্যালকুলেটরে ওইভাবে যোগ করতে যাবেন না। তো 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে হয় 55, পেয়ে গেলাম। তাহলে আমার ওয়েট ফ্যাক্টর হলো 55। আমার ওয়েট ফ্যাক্টরটা হলো 55, ক্লিয়ার? এখন এই প্রথম বছর হবে 55 ভাগের 1 ভাগ। না সরি, প্রথম বছর হবে ওয়েট হবে 10। আমার টোটাল 55 সেটা ঠিক আছে, আমি পরে আসতেছি। প্রথম বছর ওয়েট ফ্যাক্টর হবে 10, দ্বিতীয় বছর হবে 9, তৃতীয় বছর হবে 8। এভাবে করতে করতে 10th ইয়ারে গিয়ে ওয়েট ফ্যাক্টর হবে 1। থেকে 10 কত যোগ করলে কত হয়? থেকে 10 কত হয়? ওয়েট তাহলে স্যার কমতে থাকবে। হ্যাঁ, ওয়েটটা কমতে থাকবে। 10 9 8 7 6। ফার্স্ট ইয়ারে ওয়েটটা সবথেকে বেশি থাকবে। যতটা বছর হবে, যদি এখানে যদি 1 থেকে 20 বছর হইতো তাহলে ফার্স্ট ইয়ারে ওয়েট হইতো কত? 20 হইতো, রাইট। তখন ফার্স্ট ইয়ারের ওয়েট হইতো 20। আবার এটা যদি 30 বছর হইতো ফার্স্ট ইয়ারের ওয়েট হইতো 30। সেরকম যত বছর সেই বছরের লাস্ট ইয়ারের যেটা সেইটাই হবে ফার্স্ট ইয়ারের ওয়েট। সেকেন্ড ইয়ারের হবে তারপরটা 9 8। তার মানে একদম 10 ইয়ার থেকে গিয়া ওয়েট হবে 1। এবার ফ্র্যাকশন ঘরে আমরা যোগফল বের করেছি 55 আর ওয়েট পেয়েছি 10। তাহলে ফ্র্যাকশন হবে 55 ভাগের 10 ভাগ ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারে গিয়ে ওয়েট ফ্যাক্টর হবে 55 ভাগের 9 ভাগ। যেহেতু ওয়েট আছে 10 9 8 আর ফ্র্যাকশন আছে 55, সেই জন্য প্রথম বছর ফ্র্যাকশন হবে 55 ভাগের 10, তারপর পরবর্তী বছর হবে 55 ভাগের 9,
55/8, 55/7, এইভাবে করতে করতে 10th ইয়ারে গিয়া 55/1 হবে। এবার আসেন ডেপ্রিসিয়েশন, 4th কলাম। ফোর্থ কলামে গিয়ে আপনার ডেপ্রিসিয়েশন হবে C minus S into fraction। তাহলে আমি যদি প্রথম বছরেরটা বলি তাহলে C minus S, তার মানে হলো কস্ট ছিল আমরা ধরেছিলাম 10,000 আর এস হলো 500, তাহলে 10,000 থেকে 500 যদি বাদ দেই 9,500। তারপর বলেছি ইনটু 55/10 ফ্র্যাকশন যেটা আছে ফার্স্ট ইয়ারে 7,250 টাকা। তাহলে আমার ডেপ্রিসিয়েশন আসে 1710। ওকে, তাহলে সেকেন্ড ইয়ারে তদ্রুপ ওই C minus S divided by fraction, that means 9,500 into 55/9 1554.54। হ্যাঁ, ওটাকে রান করে ফেলেন, 1555 ধরেন। ফার্স্ট ইয়ারে স্যার আসে ডেপ্রিসিয়েশন 1727। তাহলে 1727 ধরেন, অসুবিধা কি? তারপরে সেকেন্ড ইয়ারে 1555 ধরেন। থার্ড ইয়ারে একই অবস্থা 9,500 ইনটু 55/8। সেকেন্ড ইয়ারে 9,500 না 9,000 কত না, হ্যাঁ 9,500। থার্ড ইয়ারে কত হয়? 1380। রাউন্ড ফিগার করলে 1380, এমনি 1381.81 আসে। 1381, ওগুলাও যেরকম 27 ধরছেন, 55 ধরছেন, এটা 82 বা 83 ধরেন, অসুবিধা নেই। ওকে, 1380। এখন আমরা যদি খেয়াল করি দেখেন ডেপ্রিসিয়েশন কিন্তু এখানেও ডিক্লাইন করেছে। প্রথম বছর 1727, তারপরের বছর 1555, তারপরের বছর 1382। এখানে কিন্তু ডেপ্রিসিয়েশন প্রতি বছরই কমতেছে। এই জন্যই এটার পুরা, এই যে আমরা 3টা মেথড শিখলাম, এই পুরা 3টা মেথডের হেডিংটাই হলো রিডিউসিং ব্যালেন্স মেথড, অথবা ডিক্রিজিং চার্জ মেথড, অথবা এক্সিলারেটেড মেথড। নরমালি পরীক্ষাতে এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন শব্দটা বেশি ইউজ করে। সো দ্যাট এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন মেথড যখনই বলবে তখনই আমরা 3টা পদ্ধতিতে বের করব: ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথড। খেয়াল রাখবেন 3টা মেথডের মধ্যে একটা মেথডে সেলভেজ ভ্যালু কনসিডার করা হয় না। বলতে পারেন সেটা কোন মেথডে? ডাবল ডিক্লাইনিং মেথড। রাইট, এটা কিন্তু মনে রাখতে হবে সবসময়। পরীক্ষা হলে কিন্তু আমরা এই জিনিসগুলো ভুল করে ফেলি, কাজে একদম কনফিডেন্ট থাকতে হবে যে এখানে সবসময় মনে রাখবেন যে 3টা পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতিতে শুধু সেলভেজটা কনসিডার করা হয়নি, দ্যাট ইজ কল্ড ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। কারণ আমরা ওখান থেকে সরাসরি পার্সেন্টেজ বের করে আমরা কস্টের উপরে ক্যালকুলেশন করেছি, আর আমরা ডিক্লাইনিং ব্যালেন্সেও সেলভেজ কনসিডার করেছি এবং সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথডও সেলভেজ কনসিডার করেছি। সো দ্যাট এই সেলভেজ ভ্যালু দিয়েই কিন্তু আমাদের ভুলগুলা হয়। এখানে যে ভুলগুলা হয় সেগুলো কিন্তু রিমার্কেবল। সবসময় মনে রাখবেন যে ভুলটা কিসের ভুল হয়। আমি প্রথম থেকে ক্লাস করি, আমি কথা বলছি না, ক্লাস শুরু হয়েছে 7টা 7:30 দিকে। আমি ক্লাসে আসিফ ভাই, এই আপনার মাইকটা মিউট করেন ভাই, আপনি বাইরে কথা বলতেছেন।
ওকে, তাহলে আমরা রিডিউসিং ব্যালেন্স মেথডটা শেষ করলাম। এরপরে আমরা যাব টোটাল সার্ভিস আওয়ার ডেপ্রিসিয়েশন মেথড, তাই না? ইউজ ফ্যাক্টর মেথডে দুটো বলেছিলাম, একটা হলো টোটাল সার্ভিস আওয়ার ডেপ্রিসিয়েশন মেথড। হিয়ার আর মিন্স পার আওয়ার, যেহেতু আমরা বলছি সার্ভিস আওয়ার সেজন্য আর মিন্স পার আওয়ার। R is equal to C minus S divided by N oblique hour, অর্থাৎ per hour। C minus S divided by N. Here N means the number of total hours, not life of the asset. Number of total hour. C means cost, S means salvage, N means the number of total service hour. So আমরা যদি আগের উদাহরণে সূত্রটা হলো R is equal to C minus S divided by N. Here R means per hour rate. N means not the life of the asset. Here N is equal to number of total hour of the machine. একটা মেশিন সে টোটাল কত ঘন্টা কাজ করবে সেইটা। এখন আমরা যদি সেই আগের উদাহরণে চলে যাই, C is equal to যদি ধরি 10,000, S যদি ধরি 500, এবং আমরা যদি ধরি যে মেশিনটি 20,000 ঘন্টা কাজ করতে পারবে ম্যাক্সিমাম 20,000 ঘন্টা, তাহলে N is equal to 20,000। তাহলে আমার পার আওয়ার রেট কত হয়? পার আওয়ার রেট কত হয়? 0.475। জি 0.475। এন সমান কত ধরলাম? 0.475 পার আওয়ার। এবার আপনাকে বললো যে ফার্স্ট ইয়ারে 1,500 ঘন্টা কাজ করেছে মেশিন, সেকেন্ড ইয়ারে 2,500 ঘন্টা কাজ করেছে, থার্ড ইয়ারে 3,000 ঘন্টা কাজ করেছে। তাহলে ডেপ্রিসিয়েশন বের করেন। ফার্স্ট ইয়ারে 1,500 ঘন্টা কাজ করেছে, সেকেন্ড ইয়ারে 2,500 ঘন্টা কাজ করেছে, থার্ড ইয়ারে 3,000 ঘন্টা কাজ করেছে। স্যার আওয়ারটা আরেকবার বলবেন। ফার্স্ট ইয়ারে 1,500 ঘন্টা, সেকেন্ড ইয়ারে 2,500, থার্ড ইয়ারে ধরেন 2,500 ধরেন বা 3,000 ধরেন। ফার্স্ট ইয়ার হচ্ছে 712.5, সেকেন্ড ইয়ার হচ্ছে 1,187.5, আর থার্ড ইয়ার হচ্ছে 1,425। আমি এই যে সংখ্যাটাকে সেটা সংখ্যা দিয়ে এই পার আওয়ারকে গুণ করছি। ওকে ফাইন, তার মানে আমরা পার আওয়ার রেট পেয়ে গেছি আগেই 0.745। এখন প্রতি বছর যত ঘন্টা মেশিন কাজ করবে সেই ঘন্টা দিয়ে আমরা রেট দিয়ে যদি গুণ দেই তাহলে প্রতি বছরে ডেপ্রিসিয়েশনটা পেয়ে যাব। জি প্রথম ইয়ারকে 1,500 ধরছিলাম, 1,500। হ্যাঁ 1,500, 2,500 এবং 3,000 ধরছিলাম আওয়ার কাজ করেছে। এবং প্রতি আওয়ারকে আমরা প্রতি আওয়ারের যে রেট 0.475 সেটা দিয়ে আমরা গুণ করলে আমরা প্রতি বছরের ডেপ্রিসিয়েশনটা পেয়ে যাব। এখানে কিন্তু প্রতি বছরের ডেপ্রিসিয়েশন কমতেও পারে বাড়তেও পারে, সেমও থাকতে পারে, ডিপেন্ডস অন কিসের উপর নির্ভর করে? মেশিনের ইউজের উপর স্যার। রাইট, মেশিন কত ঘন্টা কাজ করলো তার উপরে নির্ভর করে। সো দ্যাট যদি যেমন এই বছর 4 মাস বন্ধই ছিল, মার্চ এপ্রিল মে জুন ম্যাক্সিমাম ফ্যাক্টরি, তার মানে এই 4 মাস কোনো ফ্যাক্টরিতে কোনো মেশিন চলেনি, তাহলে দেখা যাবে যে গত বছর চেয়ে এই বছর ডেপ্রিসিয়েশন অনেক কম হবে যারা আওয়ার বেসিসে করতেছে। সেরকম
it is 100% depend on the machine hour work. মেশিনটা কত ঘন্টা কাজ করলো তার উপরে নির্ভর করে। সেম জিনিস লাস্ট ওয়ান নাম্বার 6 ইউনিটস অফ অ্যাক্টিভিটি অথবা প্রোডাকশন আউটপুট মেথড। ইউনিটস অফ অ্যাক্টিভিটি অথবা প্রোডাকশন আউটপুট মেথড। Here the same R is equal to C minus S divided by N. এখানে N assume that the total productive capacity of a machine is equal to N is equal to 2500. ধরলাম যে মেশিনটা তার জীবদ্দশায় সে 2500 ইউনিট পর্যন্ত প্রোডাকশন দিতে পারবে। যে কোনো মেশিন বলেন, এমনকি আপনি যদি গাড়ির টায়ারও কেনেন, আপনি দেখবেন টায়ারের গায়ে লেখা থাকে এত কিলোমিটার সে রান করতে পারবে, তাই না? যাদের গাড়ি আছে তারা দেখবেন যে টায়ারে লেখা থাকে এত কিলোমিটার রান করবে। তার মানে আপনি টায়ার যেদিন কিনলেন সেদিন যদি আপনার মিটারের রিডিংটা লিখে রাখেন আর ওই টাওয়ারের গায়ের ওইটা যতক্ষণই কাছাকাছি আসবে তখনই বুঝতে হবে যে আপনার টায়ারটা এখন চেঞ্জ করা দরকার, তা নাহলে যে কোনো সময় আপনার অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। ঠিক তদ্রুপ মেশিনের গায়ে অনেক সময় বলা থাকে যে সে এত ঘন্টা কাজ করতে পারবে টোটাল, যেটা আমরা আগে ধরেছিলাম 20,000 ঘন্টা। এখন বলছে যে প্রোডাক্টিভ আউটপুট সে কত ইউনিট প্রোডাকশন দিতে পারবে। এখানে বললাম যে N is equal to 2500, মেশিনটা তার বয়সে 2500 ইউনিট প্রোডাকশন দিতে পারবে। তাহলে N is equal to 2500। তাহলে পার ইউনিট ডেপ্রিসিয়েশন রেট আসে কত? 3 টাকা 80 পয়সা। 3 টাকা 80 পয়সা। এখন যদি আমি ধরি যে ফার্স্ট ইয়ারে 100 ইউনিট প্রোডাকশন করেছে, সেকেন্ড ইয়ারে 200, থার্ড ইয়ারে 50 ইউনিট। ফার্স্ট ইয়ারে 100, সেকেন্ড ইয়ারে 200, থার্ড ইয়ারে 50 ইউনিট। এই ঘটনাটা বুঝছি, মিউট হয় কেন? হোস্টে যখন মিউট করে সবাইকে আনমিউট করে দেয়, ওর মনে কোনো কথা থাকে না, এমনি মাঝে মাঝে দেয়। আসলে যখনই দেখি যে লেখে দা হোস্ট আনমিউট, মিউট করে দিতে হয়। আর ওই আনমিউট যখন থাকে আমি তো জানি না, বুঝতেই না কি হয়েছে। এখন দোষ পাওয়ার না। মিস্টার আরিফুর রহমান, আপনাকে 4 থেকে 5 বার আমি আনমিউট করলাম, তারপর আপনি মিউট হয়ে আবার কথা বলতেছেন। স্যার আমার তো এখানে মিউটই আছে, আমি কেমনে আনমিউট হয় এটা তো আমি বুঝতেছি না স্যার। তা আপনার নামই তো আরিফুর রহমান, মিউটই করতে হবে। আর একটু স্যার আমি অনেক কয়েকদিন ধরে স্যার আর লাস্টের সূত্রটা আরেকবার একটু বুঝাই দেন। লাস্টের সূত্রটা বলছিলাম ওই ইউনিটস অফ অ্যাক্টিভিটি বা প্রোডাকশন আউটপুট মেথড। স্যার হ্যাঁ, এখানে বলছিলাম যে R is equal to পার ইউনিট আপনার বের হবে ডেপ্রিসিয়েশনটা। R is equal to পার ইউনিট is equal to C minus S divided by N. Here N is equal to, মানে কি এখানে? Here N total output of the machine. Total output of the machine. আর আগেরটা ছিল টোটাল আওয়ার অফ দি মেশিন, টোটাল সার্ভিস আওয়ার অফ দি মেশিন। আর এখানে হলো টোটাল আউটপুট অফ দি মেশিন। এখানে N is equal to আমরা ধরেছি 2500, যে মেশিনটার জীবদ্দশায় 2500 সে প্রোডাকশন করতে পারবে। তাহলে 2500 যদি হয় তাহলে C minus S মানে 10,000 minus 500 is equal to divided by 2500 মানে পার ইউনিট রেট আসে কত? 3.80 পার ইউনিট। এখন আমি বলেছি যে ফার্স্ট ইয়ার যদি 100 ইউনিট, সেকেন্ড ইয়ারে যদি 200 ইউনিট এবং থার্ড ইয়ারে যদি 50 ইউনিট প্রোডাকশন করে তাহলে ডেপ্রিসিয়েশন কত হবে? 380 760 190
190 লাস্টে। ওকে, তাহলে এখন দেখেন আপনার ডেপ্রিসিয়েশন কমতেও পারে, বাড়তেও পারে, সমানও থাকতে পারে, ডিপেন্ডস অন 100% আউটপুট। মেশিনের আউটপুটের উপরে ডিপেন্ড করে ডেপ্রিসিয়েশন বাড়বে কি কমবে। আগেরটা 100% কাজের উপরে নির্ভর করছিল, মেশিনটা কত ঘন্টা চলবে তার উপরে। সো দ্যাট দিস আর দি কত বললেন স্যার একটু স্যার? জি 2500 জি সেকেন্ড ইয়ারে হ্যাঁ ফার্স্ট ইয়ারে না, ফার্স্ট ইয়ারে 100 250 আর টোটাল ইউনিট হলো 2500। 3.8 স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আমাদের দেশের যে স্যার এই ম্যানুফ্যাকচারিং কোম্পানি ওরা স্যার মানে নরমালি মানে কোন মেথডটা ইউজ করে স্যার ডেপ্রিসিয়েশন? আমাদের দেশে 99% জায়গায় স্ট্রেট লাইন মেথডে ফলো করে। স্যার টোটাল সার্ভিস মেথডটা স্যার একটু রিপিট করলে স্যার বলেন। টোটাল সার্ভিস আওয়ারটা হলো যে আপনার মেশিনটা যখন পারচেজ করবেন, মেশিনে গায়ে লেখা থাকে যে সে কত ঘন্টা চলতে পারবে। হ্যাঁ, মেশিনের গায়ে খোদাই করা লেখা থাকে যে আমি হাইয়েস্ট এত ঘন্টা চলতে পারবো। আমরা যে আলোচনাটা করতেছি এখানে ধরেছিলাম যে সে 20,000 ঘন্টা চলতে পারবে, সেই জন্য এন ধরেছিলাম 20,000। তাহলে এখানেও আর ইজ ইকুয়াল টু বলেছি সি মাইনাস এস ডিভাইডেড বাই এন। দ্যাট মিনস হলো সি এখানে 10,000 আমাদের উদাহরণে, আর এস ইজ ইকুয়াল টু 500 ডিভাইডেড বাই এন ইজ ইকুয়াল টু এখানে ধরেছে 20,000। মানে মেশিনটা তার জীবনে সে 20,000 ঘন্টা টোটাল কাজ করতে পারবে, উদাহরণ ধরেছি। তাহলে 20,000 দিয়ে ভাগ করলে রেট বের হয়েছিল 0.475 পার আওয়ার। এখন বলেছি যে ফার্স্ট আওয়ারে যত ঘন্টা কাজ করবে সেটাকে রেট দিয়ে গুণ করলে ডেপ্রিসিয়েশন হবে, সেকেন্ড ইয়ারে যত ঘন্টা কাজ করবে তাকে রেট দিয়ে গুণ করলে ডেপ্রিসিয়েশন বের হবে। ঠিক তদ্রুপ থার্ড ইয়ারও যত ঘন্টা কাজ করবে তাকে রেট দিয়ে যদি আমি গুণ করি থার্ড ইয়ারে ডেপ্রিসিয়েশন বের হবে। সেখানে বলেছি যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বলেন, কোন বছরের সাথে কোন বছরের ডেপ্রিসিয়েশন মিলবে না, ডিউ টু ওয়ার্কিং আওয়ার্স চেঞ্জ। ওয়ার্কিং আওয়ার যদি চেঞ্জ হয়ে যায় ডেপ্রিসিয়েশনও চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা আরো দুইটা ডেপ্রিসিয়েশন সম্পর্কে সাধারণত অনেক সময় থিওরি আসে যে এই বলতে কি বোঝাও, যেমন অনেক সময় থিওরি আসে রিভ্যালুয়েশন মেথড বলতে কি বোঝায়। কি মেথড স্যার? জি কি মেথড? রিভ্যালুয়েশন মেথড। রিভ্যালুয়েশন মেথড, হ্যাঁ রিভ্যালুয়েশন। জি জি। অ্যাকচুয়ালি আমরা যে সমস্ত স্মল ভ্যালু অ্যাসেট আছে যেমন লোজ টুলস, এগুলারই সাধারণত রিভ্যালুয়েশন করে থাকি। দি মেথড অন দি বেসিস অফ এস্টিমেটেড কস্ট being made of small value assets when prepare the financial statement। যখন আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করি তখন স্মল টাইপের যে অ্যাসেট গুলো আছে সেগুলোকে যদি আমরা মূল্যায়ন করি একটা কমিটি করে যে এর বাজার মূল্য কত হতে পারে, এটার ভিত্তিতে যদি কখনো ডেপ্রিসিয়েশন বের করি সেটাকে বলা হয় রিভ্যালুয়েশন মেথড। তো ধরুন আমরা ধরলাম যে আমার বছরের প্রথমেই আমার টুলস আছে ধরেন 2,500 টাকার, তাহলে ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স অফ দি স্মল আইটেম দ্যাট মিন্স লোজ টুলস ইজ ইকুয়াল টু 2,500। নাও পারচেজ ডিউরিং দি ইয়ার, ধরেন আরো 500 টাকার লোজ টুলস কিনেছে, তাহলে আমার আগে ছিল 2,500 বিগিনিং এ, এবং বিগিনিং এর ব্যালেন্স ছিল 2,500 এবং বছরে আরো 500 কিনেছে, তাহলে তার ব্যালেন্স থাকার কথা 3,000 থাকার কথা। যদি এখান থেকে দেখা যায় যে এস্টিমেটেড ভ্যালু হিসাব করে বের করছে 2,500 টাকা, 2,500 টাকা, তার কস্ট রিভ্যালুয়েশন ভ্যালু যদি 2,500 টাকা হয় তাহলে 3,000 মাইনাস 2,500
ইজ ইকুয়াল টু 500 টাকা হবে ডেপ্রিসিয়েশন। এই মেথডটাকে বলা হয় রিভিলেশন মেথড। ক্লিয়ার সবাই? আর এখানে এস্টিমেশনটা কি মানে ওই কমিটিটা করবে? হ্যাঁ, কমিটি করবে, কমিটি ধারণা করবে। অনেক সময় দেখা যায় যে অনেক আপনার স্মল টাইপের আইটেম অনেক সময় ভাঙা থাকে, ভালো থাকে, সেগুলোকে যোগ বিয়োগ করে হিসাব করে একটা বের করবে যে যেগুলা ইউজেবল তার একটা ভ্যালু। সেই ভ্যালুটা যদি আমার বুক ভ্যালুর চেয়ে কম হয়, যতটুকু কম হবে, সাধারণত তো কমই হবে, পুরান জিনিসের দাম তো কমই হবে, যতটুকু কম হয় সেই ভ্যালুটাকেই বলা হয় ডেপ্রিসিয়েশন। যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে বলেছিলাম যে 2500 যদি আমি ওপেনিং এ ধরি এবং আমি যদি 500 বাই দিস টাইম যদি কিনে থাকি, তাহলে আমার 2500 সাথে 500 যোগ করলে আমার হবে 3000। এবং যদি আমি এর ভিতরে কোনো অ্যাসেট বিক্রিও করতাম, যদি লুজ টুজ বিক্রি করতাম, তাহলে সেটা মাইনাস করতাম। যেহেতু কিছু বিক্রি করি নাই, কাজে এখানে মাইনাস নাই। কিন্তু সূত্রের সময় আপনারা ভাববেন যে ওপেনিং ব্যালেন্স at purchase during the year less disposal of the year, বছরে যতটুকু আমি বিক্রি করব, is equal to closing value book value of the loose tools মাইনাস হবে কোন জায়গা দিয়ে বলবো? যে ফার্স্টে মানে যে সূত্রটা ফার্স্টে থেকে সূত্রটা বলেছিলাম যে বছরে প্রথমে যা ব্যালেন্স থাকবে সেই ফিগার, the opening balance of the year at purchase during the year less, স্যার আবার একটু বলবেন প্রথম থেকে? আমি তো প্রথম থেকে 4 বার বললাম, বলেছি যে ওপেনিং ব্যালেন্স অফ দ্য ইয়ার, বছরের প্রথম দিনের ব্যালেন্স তার সাথে যোগ হবে পারচেজ ডিউরিং দি ইয়ার, বছরের মধ্যে যদি কিনে সেইটা সেখান থেকে মাইনাস হবে ডিসপোজাল ডিউরিং দি ইয়ার, যদি বছরে কোনো জিনিস ডিসপোজাল করে অথবা বিক্রি করে সেইটা হবে মাইনাস। যেই ফিগারটা বের হবে, এই তিনটা ফিগার যোগ বিয়োগ করে যেটা বের হবে সেটাকে বলবো ক্লোজিং ভ্যালু অফ স্মল ভ্যালু অ্যাসেট অথবা ক্লোজিং ভ্যালু অফ লুজ টুলস। এখন এখান থেকে মাইনাস হবে দি এস্টিমেটেড কস্ট, এস্টিমেটেড ভ্যালু। আমরা উদাহরণ হিসেবে বলেছিলাম যে 2500 ছিল, বছরে প্রথমে ভ্যালু ছিল 2500, পারচেজ ডিউরিং দি ইয়ার আমরা ধরেছি 500, ডিসপোজাল ডিউরিং দি ইয়ার আমরা ধরেছি 200, তাহলে থাকলো কত? 2800। মানে 2500 ছিল প্রথমে, তারপর 500 কিনেছি, 200 বিক্রি করেছি, তাহলে থাকলো 2800। এবার এস্টিমেটেড ভ্যালু ধরেন 2600, তাহলে কত হলো? 200। দিস ইজ কল্ড ডেপ্রিসিয়েশন। এই 200 টাকায় ডেপ্রিসিয়েশন ধরতে হবে। আর আমরা যখন ডেপ্রিসিয়েশন হিসাব করি তখন জার্নালটা কি বলতে পারেন? depreciation debit or depreciation credit? Depreciation debit, expenses debit, accumulated depreciation credit. Accumulated depreciation credit. That means হলো depreciation expenses, এটা হলো ইনকাম স্টেটমেন্টে আমরা খরচ হিসেবে দেখাই,
ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা ব্যালেন্স শিটে অ্যাসেট থেকে মাইনাস করি। ক্লিয়ার সবাই? স্যার এখানে 2600 টাকাটা কি স্যার রিভ্যালুয়েশন? হ্যাঁ, 2600 টাকা এস্টিমেটেড ভ্যালু বা রিভ্যালুয়েশন ভ্যালু। তাহলে আগে ক্লোজিং ভ্যালু ছিল 3800 আর এস্টিমেটেড কস্ট আসলে এখন ধরেন 2600, তাহলে 200 টাকা কমে গেল। ইয়েস স্যার। এই যে 200 টাকা কমে গেল, এই কমাটাকে আমরা বলতেছি ডেপ্রিসিয়েশন। ইট ইজ কল্ড রিভ্যালুয়েশন মেথডে ডেপ্রিসিয়েশন বলতেছি সাদা মাঠা ভাবে। তো এই 200 টাকা ডেপ্রিসিয়েশন যখন জার্নাল দেব তখন ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস হবে ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে ক্রেডিট। আমরা যেমন এর আগেও যে ডেপ্রিসিয়েশন গুলো বের করছি একই জার্নাল হবে। ডেপ্রিসিয়েশন শুধু হিসাব করলেই হবে না, অনেক সময় জার্নাল চায়, জার্নাল। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস আমরা সবসময় ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্টে খরচ হিসেবে দেখাই, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সবসময় আমরা অ্যাসেট থেকে মাইনাস করি। আরেকটা আপনি যে আরেকটা আসে ম্যাক্সিমাম সময় আপনাকে বলে যে ইম্পেয়ারমেন্ট অফ দি অ্যাসেট। ইম্পেয়ারমেন্ট বলতে কি বোঝায় সেটা অনেক সময় আপনার কাছে থিওরি আসে যে ইম্পেয়ারমেন্ট বলতে কি বোঝায়। ইম্পেয়ারমেন্ট হলো যেমন সাধারণত যেমন ধরেন গুডউইল একটা অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেট। এখন এই গুডউইলের ভ্যালু যা ব্যালেন্স শিটে আছে বছরের শেষে যদি তাকে মূল্যায়ন করে কম পাওয়া যায়, এই যে ইনট্যানজিবল অ্যাসেট বা আপনার ফিক্সড অ্যাসেট এর ভ্যালু যদি কম পাওয়া যায়, যতটুকু কম পাওয়া যায় সেটাকে বলা হয় ইম্পেয়ারমেন্ট লস। আর এই যে ভ্যালুয়েশনটা করা এটাকে বলা হয় ইম্পেয়ারমেন্ট। আর গুডউইলের ভ্যালু যদি কমে যায় সেটাকে আমরা বলি ইম্পেয়ার্ড, মানে কমে গেছে। If the current estimated value is less than the amount in the statement of the financial position, then the goodwill is said to be impaired. যদি ব্যালেন্স শিটের কোনো ভ্যালুর চেয়ে যদি আপনার এস্টিমেটেড ভ্যালু কমে যায় সেটাকে আমরা বলি ইম্পেয়ার্ড, এবং যতটুকু কমে যায় সেটাকে আমরা বলি ইম্পেয়ারমেন্ট লস। এবং এটা সবসময় আমরা ডেপ্রিসিয়েশনের মতনই আমরা সার্চ করি ইনকাম স্টেটমেন্টে। সো দ্যাট অনেক সময় হয়তো 1 মার্কের 2 মার্কের আসে যে রিভ্যালুয়েশন মেথড বলতে কি বুঝো, বাট ইম্পেয়ারমেন্ট লস কি জিনিস বা ইম্পেয়ারমেন্ট গেইন কি জিনিস। ইম্পেয়ারমেন্ট গেইনও হতে পারে যদি গুডউইলের ভ্যালুটা বেড়ে যায়। আপনার ব্যালেন্স শিটে আছে 50,000, এস্টিমেটেড ভ্যালু এখন দেখা গেল যে আপনি ব্যবসা করে এত ভালো করতেছেন যে আপনি মার্কেটে প্রচুর সুনাম হয়ে গেছে, সাদেকের মতো। ইন দ্যাট কেস আপনার গুডউইল মার্কেটে বেড়ে যাবে। যদি বেড়ে যায় সেটাকে বলা হয় ইম্পেয়ারমেন্ট গেইন, আর যদি কমে যায় তাহলে হবে ইম্পেয়ারমেন্ট লস। এবং দুটোই ইনকাম স্টেটমেন্টে চার্জ হয়। গুডউইলের ভ্যালুয়েশনটা কিভাবে করব স্যার? জি স্যার, গুডউইলের ভ্যালুয়েশনটা কিভাবে হবে স্যার? গুডউইলের ভ্যালুটা ওটাও একই অবস্থা, আপনি থার্ড পার্টি দিয়েও করাতে পারেন, অথবা আপনার এগুলো নরমালি থার্ড পার্টি দিয়ে করানোই বেটার। যারা কনসালটেন্ট আছে তাদের দ্বারা করানোই হলো বেটার। স্যার এটা কি আদার ইনকাম এন্ড এক্সপেন্সে দেখাবো? জি 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 স্যার, রিভ্যালুয়েশন রিজার্ভ কি জিনিস স্যার? রিভ্যালুয়েশন রিজার্ভ হলো রিভ্যালুয়েশন করার পরে ওই যেই ভ্যালুটা হয় বা দাঁড়ায়, ওই ভ্যালুটা যদি আপনার হয় গেইনে হয় তা সাধারণত গেইন না করে ওটা রিজার্ভ হিসেবে রাখে। হ্যাঁ, গেইন মানে ইনকাম স্টেটমেন্টে সরাসরি গেইন না দেখাইয়া রিজার্ভ হিসেবে রাখে, সেটাকে বলা হয় রিভ্যালুয়েশন রিজার্ভ। তাহলে আমরা আজকের মোটামুটি ডেপ্রিসিয়েশন সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবং ডেপ্রিসিয়েশন অনেক পদ্ধতি, সেগুলা কিভাবে ক্যালকুলেশন করে, কিভাবে বের করে, সব সূত্র সহ আমরা ছোট ছোট এক্সাম্পল দিয়ে বের করার চেষ্টা করেছি। আর একটা জিনিস হলো, সেটা হলো আমরা পরবর্তী পর্যায়ে আমরা ডেপ্রিসিয়েশন অঙ্ক করব, তারপরে অ্যাসেট ডিসপোজাল হলে বা বিক্রি হলে কি হয় সেটা আমরা দেখব।
এবং ফিক্সড অ্যাসেটের পরে আমরা আপনার ন্যাচারাল রিসোর্স এবং আমরা আরেকটা আছে ইনট্যানজিবল যে অ্যাসেট, ন্যাচারাল রিসোর্স এন্ড ইনট্যানজিবল অ্যাসেট, সেগুলো আমরা দেখব। তো আজকের আমরা ডেফিনিশন মেথড পর্যন্তই আমরা শেষ করতে চাচ্ছি, যেহেতু সময় প্রায় শেষ। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমি ইম্পায়ারটা একটু বুঝিনি। ইম্পেয়ার্ড হলো সাধারণত গুডউইলের ক্ষেত্রেই হয়, অন্যান্য অ্যাসেটের ক্ষেত্রেও করা যায়, অসুবিধা নাই, কিন্তু নরমালি গুডউইলের ক্ষেত্রেই করে। সেটা হলো যে আপনার ব্যালেন্স শিটে সে গুডউইলের ভ্যালু আছে, আপনার ব্যালেন্স শিটে ধরেন 50,000 টাকা। এখন ওই যে আগের মেথডটার মতন, রিভ্যালুয়েশনের মেথডের মতন, রিভ্যালুয়েশন মেথডটা ছিল আপনার স্মল আইটেমের ক্ষেত্রে, আর ইম্পেয়ারমেন্টটা আপনার লং টার্ম এবং ট্যানজিবল নন ট্যানজিবল দুটোর ক্ষেত্রেই হতে পারে। তো যেমন গুডউইল হলো নন ট্যানজিবল, এটা টাচ করা যায় না, কিন্তু ট্যানজিবলের ক্ষেত্রেও হতে পারে। বছরের শেষে আপনি এটাকে যদি আবার ভ্যালুয়েশন করেন থার্ড পার্টি দিয়ে, যে অ্যাকচুয়ালি আপনার গুডউইল আছে কি নাই, আপনি যদি দেখেন যে বছরের শেষে আপনার গুডউইলের ভ্যালু, এখন গুডউইল মানে কি? গুডউইল হলো অ্যাসেট মাইনাস লায়াবিলিটি। আপনার যে অ্যাসেটের ভ্যালু এবং যে লায়াবিলিটি আছে এগুলোকে মাইনাস করে যদি আপনার যদি যে ভ্যালু থাকে তার চেয়ে যদি থার্ড পার্টি বেশি দামে আপনার বিজনেস কিনতে চায়, সেটাকে বলা হয় আপনার নরমালি গুডউইল। আপনি একটা বিজনেস কিনবেন, বিজনেসের অ্যাসেট আছে ধরেন সে 5,000 টাকার অ্যাসেট আছে, লায়াবিলিটি আছে 2,000, তাহলে আপনি ওইটা হাইয়েস্ট কেনার কথা 3,000 টাকা দিয়ে, কিন্তু দেখা যায় আপনি ওটা কিনতে হবে হয়তো 10,000 টাকা দিয়ে। এই যে 7,000 টাকা বেশি দিচ্ছেন, ইট ইজ কল্ড গুডউইল। আপনি দেখবেন যে আপনি যদি নিউ মার্কেটে যান, একটা দোকানের যে পজিশন আর আপনি যদি আপনার পাড়ার একটা দোকান দেখেন, ওর পজিশন আকাশ আর পাতাল ডিফারেন্স। নিউ মার্কেটে একটা দোকান নিতে গেলে আপনার 50 লক্ষ টাকা পজিশন দিতে হয়, দ্যাট ইজ গুডউইল। আপনি যদি আপনার পাড়ার একটা দোকান নেন, অনেক সময় দেখা যায় 10,000 টাকা অ্যাডভান্স দিতে হয়, তাহলে ফার ডিফারেন্স। দিস ইজ কল্ড গুডউইল। ওটা হলো প্লেসের গুডউইল, নিউ মার্কেটের গুডউইল, দোকানের গুডউইল না। ঠিক তদ্রুপ আপনার ব্যবসার এরকম গুডউইল হইতে পারে যদি আপনার মূল যে অ্যাসেট বা নেট যে অ্যাসেট আছে তার চেয়ে যদি আপনার ভ্যালুটা বেশি মার্কেটে থাকে, সেটাকে আমরা বলা হয় গুডউইল। এই ভ্যালুটা বছরে ব্যালেন্স শিটে তো আপনি একটা থাকবেই, বছরের শেষে যদি বেশি হয় তাহলে ইম্পেয়ারমেন্ট গেইন হবে, আর বছরের শেষে যদি কম হয় তাহলে ইম্পেয়ারমেন্ট লস হবে। আর এই যে পদ্ধতিটা, এটা কি বলা হয় ইম্পেয়ারমেন্ট। আর যদি আপনি এই পদ্ধতিতে গুডউইলকে ভ্যালুয়েশন করেন, সেই গুডউইলটাকে বলা হবে ইম্পেয়ার্ড। সেই ইম্পেয়ার্ড হলো তার মাধ্যমে ভ্যালু বের হইলো, দ্যাট ইজ কল ইম্পেয়ারমেন্ট লস অর ইম্পেয়ারমেন্ট গেইন। উভয় অ্যামাউন্টটাই ইনকাম স্টেটমেন্টে চার্জ করতে হয়। থ্যাংক ইউ স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, সাম অফ দি ইয়ারের যে সেকশন নাম্বার অথবা ইন্টারপ্রিটেশনের পয়েন্টটা স্যার একটু ধরতে পারিনি জি স্যার। সাম অফ দি ইয়ার নাম্বার মেথডের ফ্র্যাকশনের যে ইস্যুটা স্যার, ফ্র্যাকশন আর ডেপ্রিসিয়েশনের মেথডটা স্যার, এটা একটু আবার একটু রিভাইজ দিলে একটু ভালো হতো। ডেপ্রিসিয়েশন মেথড? জি স্যার, সাম অফ দি ইয়ার স্যার। সবগুলো আবার রিভাইজ দেব না স্যার, শুধু সাম অফ দি ইয়ারটা একটু রিভাইজ দিলে ভালো হবে স্যার। এটা কোনটা? সাম অফ দি ইয়ার, সাম অফ দি ইয়ার্স। সাম অফ দি ইয়ার্স ডিজিট মেথড। ওকে, সাম অফ দি ইয়ার্স ডিজিট মেথড, এই কথাটা অর্থটা হলো যে বছরগুলো যোগ করবেন, যোগ করে আপনাকে ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে। আমরা সেখানে বলেছি যে প্রথম কলামটার নাম দিয়েছি ইয়ার। তো আমরা যেহেতু উদাহরণে অ্যাসেটটা লাইফ ধরেছি 10 ইয়ার্স, সেই জন্য ইয়ারের ক্ষেত্রে আমরা 1 2 3 4 করে 10 পর্যন্ত গিয়েছি, লিখেছি। সেকেন্ড কলামকে আমরা বলছি ওয়েট ফ্যাক্টর। ওয়েট হবে যদি 10 বছর হয় টোটাল, তাহলে ফার্স্ট ইয়ারের ওয়েট হবে 10। যদি 20 বছর হয় টোটাল, ফার্স্ট ইয়ারের ওয়েট হবে 20। যদি 50 বছর হয় লাইফ, তাহলে ফার্স্ট ইয়ারের ওয়েট হবে 50। সেজন্য আমরা ওয়েট দিছি 10 9 8 7 6 5 4 3 2 1। এবার আসবে ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে আমি যেটা ডেপ্রিসিয়েশন হিসাব করব তার কত ভাগের 1 ভাগ আসবে ফার্স্ট ইয়ারে। সেটা হবে, যেহেতু আমি 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে হয় 55, সেজন্য ফ্র্যাকশন হবে 55 ভাগের ওয়েট হলো 10, সেজন্য বলেছি 10 ভাগ, অর্থাৎ 55 ভাগের 10 ভাগ হবে ডেপ্রিসিয়েশন। এই জন্য আমরা ফ্র্যাকশনটা আরে একটা কলাম করে লিখে নিয়েছি 55 ভাগের 10 ভাগ, তারপরেরটা হবে 55 ভাগের 9 ভাগ, তারপরেরটা হবে 55 ভাগের 8 ভাগ, তারপরেরটা হবে 55 ভাগের 7 ভাগ, এইভাবে কমতে থাকবে। এরপরে
কিসের 55/10 ডেপ্রিসিয়েশনের 55/10 তাহলে ডেপ্রিসিয়েশনটা এখন বের করতে হবে ফোর্থ কলামে গিয়ে। সেটা হলো আমরা বলেছি সি মাইনাস এস, দ্যাট মিনস হলো সেল বেস মাইনাস কস্ট মাইনাস সেল বেস ইজ ইকুয়াল টু আমাদের উদাহরণে 9500। তাহলে 9500 কে ভাগ দেবেন 55 দিয়া, গুণ দেবেন 10 দিয়া, এটা কি বলা হয় ফ্র্যাকশন। তাহলে 9500 ইনটু 55/10 যা হবে সেটা হলো ডেপ্রিসিয়েশন। সেকেন্ড ইয়ারে গিয়া 9500 কে ভাগ দেবেন 55 দিয়া, গুণ করবেন 9 দিয়া, তারপরের বছরে 55 দিয়া ভাগ করবেন, গুণ করবেন 8 দিয়ে, এইভাবে করতে করতে ডেপ্রিসিয়েশন গুলো বের করবেন। ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। জি থ্যাংক ইউ স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ক্লাসে যদি মনোযোগী থ্যাংক ইউ স্যার। এরকমের গুছানো কোনো জিনিস কোনো বইতে একত্রে পাবেন না, কাজে ক্লাস জি কোনো বইতে নাই স্যার এরকম। না, কোনো বইতে পাবেন না। আপনাকে আরেকটু ধন্যবাদ দিচ্ছি, আপনি স্যার যেভাবে গুছায় পড়ান এটা বিরল স্যার। এবং আমি মনে করি আমি শুধুমাত্র আপনাদের এই স্টেজে জন্য আমি পড়াই না, আমার এই ডেপ্রেশন মানে আপনার আইসিএম এ যতদিন পড়বেন শেষ ক্লাস পর্যন্ত লাগবে, কাছে আমি সেইভাবে পড়াই। স্যার আমরা কি অন্য কোনো বই স্যার ভিডিওগুলো পেলে বেশি ভালো হতো। স্যার আপনি স্যার যেভাবে পড়ান স্যার খুবই সুন্দর হয়, আমরা খুব ভালোভাবে বুঝি স্যার, সবকিছু বুঝানো। কিন্তু স্যার আমরা তো এটা নোটটা ক্লিয়ার করার সময় পাই না, তো কাজে এই বইয়ের সাথে সিমার টেক্সট বুকের সাথে যদি অন্য কোনো বই আমরা যদি আপনার সাজেশন অনুযায়ী সাথে যোগ করতে পারতাম আমাদের জন্য সুবিধা হইতো স্যার। এটা আমি অ্যাকচুয়ালি কোনো বইকে আমি সাজেশন করি না, কারণ আপনি অ্যাকচুয়ালি কোনো একটা বই দিয়ে আপনি কোনো কিছুই ক্লিয়ার পাবেন না। দেখবেন আপনি 5টা বই পড়লে হয়তো তখন দেখবেন যে আমার টোটাল কতটা পেয়ে গেছেন। এই 5টা বই ঘাটার দায়িত্ব ছিল আমার। আজকে 20-25 বছর ধরে এগুলো আমি ঘেটে এই জিনিসগুলো এক জায়গায় নিয়ে আসছি। কাজে আপনি কোথাও এরকম পাবেন না। আপনি যদি মনে করেন যে আপনি একটু পড়তে চান, যে কোনো বই আপনি লাইব্রেরিতে গিয়ে দেখলে এনাফ। আপনি যে আমাদের যে এইটা আপনার যে সিমার যে আমাদের অফিসিয়াল যে স্টাডি টেক্সট যেটা, এটা পড়লে কিন্তু আপনার মাথা ঘুরে যাবে। এটা ফান্ডামেন্টালস অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এই যে স্টাডি টেক্সট যেটা আছে, এটা সব স্যার টি অ্যাকাউন্ট করে করছেন। হ্যাঁ, এটা পড়তে গেলে আপনি মাথা ঘুরে যাবে। তার চেয়ে আমার শুধুমাত্র যদি আমার ক্লাসটা কন্টিনিউয়াসলি যদি সুন্দরভাবে ফলো করতে পারেন এবং যদি প্রতিটা জিনিস আপনি কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারেন, আমি মনে করি এনাফ। এরপরে শুধুমাত্র নিজে এইগুলো একটু প্র্যাকটিস করলেই আপনার কনসেপ্টটা গ্রো হয়ে যাবে। এরপরে যে কোনো বই আপনি টাচ করেন, আপনি প্র্যাকটিস বুকের কথা আমরা বলতেছি স্যার, আমরা তো কনসেপ্টগুলো আপনার থেকে পাচ্ছি, আমরা প্র্যাকটিস বুকের কথাগুলো মানে আপনার কাছে কোনো প্র্যাকটিস বুকে কোনো প্রেফারেন্স আছে নাকি সেটা জানানোর জন্য স্যার। না, এটা আপনি লাইব্রেরিতে গিয়ে যে বই বের করে দেখবেন যে সমস্ত বইতে অঙ্ক বেশি আছে, ওখান থেকে প্র্যাকটিস করবেন, অসুবিধা কি? স্যার লাইব্রেরি এখন বন্ধ স্যার। ও, লাইব্রেরি বন্ধ। প্রিন্সিপাল অ্যাকাউন্টিংটা তো পড়া যায় তাই না স্যার? আপনি এখন আমার তো আসলে আমি এইভাবে স্পেসিফিক বই দেখি না, এইজন্য আসলে এই মুহূর্তে আমি বলতে পারবো না কোনটাতে অঙ্ক বেশি আছে। তবে আপনার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং তো বইয়ের অভাব না, স্মিথ, কাইসোর। হ্যালো স্যার, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বই থেকে যদি স্টাডি করি ডিপ্রিসিয়েশন মেথড, অল মেথড গুলি, তাহলে কি বেসিকটা স্যার ক্লিয়ার হতে পারবে? অবশ্যই হবে, তবে আমার মেথডের সাথে মিলিয়ে পড়বেন। জি স্যার, আপনার যে এখানে 4টা মেথড বেসিক্যালি, তারপরে আর 2টা বাড়লো, 6টা টোটাল। তো স্যার আমি যদি কাইসুর থেকে যদি স্টাডি করি, বেসিকটা শুধু আমার মূলত আগে হয়তো বা স্টাডি করা দরকার, তারপর স্যার অন্যান্য বই যদি অ্যাড করি এটা তো মনে হয় ভালো হবে। হ্যাঁ, কাইসো আছে, তারপরে আপনার সিমেন্সের আছে, তারপরে আপনার ওই যে উইগ্যান্ডের আছে। হ্যাঁ, যে কোনো আপনি বই পড়লে ইনশাআল্লাহ আমার ক্লাসে পরে যে কোনো বই পড়লে আপনি ক্লিয়ার হবে। সব বইতে কি 6টা মেথড পাওয়া যাবে? না 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 না, পাবেন না, এভাবে পাবেন না, এভাবে ঘোষানো পাবেন না। কাইসোতে স্যার আলটিমেটলি সাম অফ দ্য ইয়ার মেথডটা নাই, তারপর হচ্ছে অনেক বেশি ডাবল ডিক্লাইনিংটাকে তারপরে যে টোটাল আওয়ার গুলো আমি পাই নাই। না, এইভাবে আপনার ওই যে
আপনি এই যে টাইম ফ্যাক্টর, যে আপনার এই যে আপনার ইউজ ফ্যাক্টর, আপনাকে যদি কোশ্চেনে বলে যে টাইম ফ্যাক্টর আপনি ডেফিনিশন বাইর করেন, আপনি তো অন্য কোনো বইতে পাবেন না এটা। আপনাদেরকে যদি বলে ইউজ ফ্যাক্টর ফলো করেন, আমি এটা পাই না, আমি এটা আজকে ফার্স্ট শুনলাম। হ্যাঁ, তো থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ আপনার শীটটা একটু দিয়ে স্যার। জি একটু দিয়ে দিন। হ্যালো, বুঝা জানে, বলেন আবার কাইন্ডলি। স্যার লেকচার শীটটা একটু দিন স্যার আমাদের। আমার লেকচার শীট দেখে আপনি কিছু বুঝবেন না, এগুলা জাস্ট আমার নিজের বোঝার জন্যই শুধু, বুঝছেন? এগুলা যখন যে বইটা দেখি পড়ি সেখান থেকে একটু নোট করে রাখি, বিভিন্ন বই থেকে ছোট ছোট নোট করা, এগুলো তো আপনি এইভাবে, আমি তো গুছাই ই করি না, আমি বলার সময় গুছাই বলি আর কি। এই আর ভিডিও যদি নিতে পারেন আইসিএম থেকে, তাহলে আমার মনে হয় আপনাদের কাজে লাগবে আর কি। জি স্যার, এটা আন্দোলন করতে হবে, নাইলে দিবে না। সেটা পাওয়ার সম্ভাবনা কম। তাদের তো দিলে স্যার লস হয়, কেন দেন না? আপনার ক্লাস পড়লে স্যার সব ক্লিয়ার হয়ে যায়, তবে স্যার এটা যদি হ্যান্ডআউট পাইতাম আমরা, তাহলে আমাদের জন্য আরো ইজি হইতো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আইসিএম থেকে। জি জি, শেষ, ক্লাস শেষ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।